রাজধানীতে 2 মাসে 68টি হত্যার ঘটনা, অপরাধ করে পার পাওয়ায় বাড়ছে পেশিশক্তির ব্যবহার, দাবি বিশ্লেষকদের। আধুনিক ল্যান্ডিং সিস্টেমে যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ঘন কুয়াশাতেও সহজ হবে ফ্লাইট ওঠানামা। সৌর বিদ্যুৎ প্রকল্পে $25 কোটি ঘুষ কেলেঙ্কারি। নিউ ইয়র্কে ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ দায়ের। এবং নিয়ম ভেঙে মিরপুরের উইকেটে তামিমের অনুশীলন। নির্বাচকরা চাইলে ওয়েন্ডেজ সফরেই ফিরতে পারেন দলে। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি আর আমি মশিউর অনিক। কখনো পূর্বশত্রুতা, কখনো আধিপত্য বিস্তার, আবার কেউ কেউ জমি দখল নিয়ে জড়িয়ে পড়ছেন দ্বন্দ্বে। পেশি শক্তির প্রয়োগ দেখাতে গিয়ে পৃথিবী থেকে সরিয়ে দিতেও দ্বিধা করছেন না এতটুকু। ডিএমপির তথ্য বলছে গেল 2 মাসে গড়ে একটির বেশি খুন হয়েছে শুধু রাজধানীতে। আর দেশের চিত্র তুলে ধরতে গিয়ে র্যাব বলছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় 254 জনকে হত্যার অভিযোগে গ্রেফতারও করা হয়েছে। সালেহ ইবনে জসিমের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন আরিফ হোসেন। রাত 2:30, মাস্ক ও চাদর পরে 3 ব্যক্তি হেঁটে আসছেন ধানমন্ডির 8-এর এর রাস্তা ধরে। কিছুক্ষণের মধ্যেই দৌড়ে বেরিয়ে যেতে দেখা গেল তাদের। প্রাথমিকভাবে ডাকাতি বলে মনে হলেও ঘর থেকে খোয়া যায়নি কিছুই। শুধু প্রবাসী ডাক্তার আব্দুর রশিদকে এলোপাথারি কুপিয়ে সটকে পড়ে অপরাধীরা। সেপ্টেম্বরে ডাক্তার রশিদ এসেছিলেন বাংলাদেশে। লন্ডন প্রবাসী এই চিকিৎসক দম্পতি থাকতেন ঠিক এই বাসায়। তাদের কাছে রয়েছে বিপুল পরিমাণ টাকা। এমন গুজবে ডাকাত চলে আসে তার বাসায়। খুব বেশি সম্পদ না পেয়ে শুরু করে টর্চার। এরপর ডাকাতের হাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ডাক্তার রশিদ। কি হয়েছিল, কেন এই ডাকাতি, খুঁজব আমরা। পাশের বাড়ির মানুষের ডাক চিৎকার শুনে এগিয়ে আসে অনেকেই। উপরে থাকা ভাড়াটিয়ারাও জানালেন সেদিনের সেই ঘটনা। আন্টি চিল্লাইতেছে উপরে, তো ঢুকলাম, ঢুকে যাই দেখি আন্টিকে পানি ঢালতেছে, রক্তাক্ত অবস্থায় আন্টি পানি ঢালতেছে। চিল্লাচিল্লি শুনছি, পরে দৌড়াদৌড়ি শব্দ শুনছি, পরে বের হয়ে আমাদের বাসার যিনি কেয়ারটেকার ওনার গলা শুনছি, পরে নিচে গিয়ে এইসব দেখি। কেন এই হত্যাকাণ্ড তার সুরাহা এখনো পুলিশ করতে না পারলেও জমি নিয়ে বিরোধের কথা জানালেন প্রতিবেশীরা। 2 ছেলে দুজনই বাইরে সিটিজেন, এরাও সিটিজেন, এরাও ওই যে কিছুদিন হয়ে আসছে। ওরা বিদেশ গেছে আর ওরা ওই ভাড়াটিয়া দিয়ে ওই টাইস করছে, এগুলোকে একটু জামিন হয়েছে। এ তো গেল পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা। এবার হত্যাকাণ্ডের ঘটনা একটু ভিন্ন। বাবার হাতে 2 ছেলে খুন, কারণটা অর্থকষ্ট। এবার লালবাগ থেকে পরিকল্পিতভাবে 8 মাসের শিশু অপহরণের চিত্র তুলে আনবো আমরা। কেন অপহরণ করা হয়েছিল ছোট্ট শিশুটিকে? র্যাব বলছে শিশুটিকে জিম্মি করে অর্থ আদায় ছিল মূল উদ্দেশ্য। শুধু এই অপরাধ নয়, সরকারি বেসরকারি অফিসে শোডাউন দিয়ে আধিপত্য বিস্তারের মতো ঘটনা তো আছেই। উদাহরণ হিসেবে আজিমপুরের মাতৃসদন হাসপাতাল। অফিসের আয়া খোলামেলাভাবেই হুমকি দিয়ে গেলেন হাসপাতালটির প্রধানকে। কোথায় পাবে বিচার? জীবন সংখ্যা প্রকট এখানে। খুব হুলস্থুল কাণ্ড, বিশৃঙ্খলা তৈরি করলো। সে তেড়ে আসছে আমার দিকে। আমি তাদেরকে অনেক শান্ত করতে চেষ্টা করলাম। আমার ছেলে যারা, তারা ছাত্র পরিচয়ে বলতেছে। আমি বললাম যে বাবা বসেন, আপনারা, আপনাদের সুনাম সারা বাংলাদেশে। কিন্তু আমার যে বদ্রির আদেশাধীন একটা আয়া ফরিদা, সে এসে এমন চিৎকার চেঁচামেচি করলো, তার আবেদন গ্রহণ করতে হবে। শুধু এই ঘটনা নয়, বাড়ি দখল, ছিনতাই, চুরি, ডাকাতির মতো ঘটনা তো আছেই। থানা ঘুরে দেখা গেল কত মানুষের অসহায় অবস্থা। একটা সিএনজি চলে গেছে, আর একটা সিএনজি আমারে যে চাপ দিয়ে দূরে সিএনজির ভিতরে তুললে হাত তো বাঁধে আমার লাল মাটি নিয়ে পালায় তুই গেছে যে ওরা জোর জবরদস্তি করে 2টা ফোন, 1 জোড়া কানের দুল, টাকা 10,000 ছিল নগদ টাকা, ওইটা লয়ে গেছে। পলিটিক্যালি এত পাওয়ারফুল যে র্যাব পুলিশ সব ওদের পকেট। গণঅভ্যুত্থানের পর লন্ডন থেকে ফিরেছেন এই ব্যক্তি। দেশে থাকা এক ভাই কিভাবে মারা গেছেন তার কাছে নেই তারও সদুত্তর। কানাডার প্রবাসী আরেক ভাই জীবনের ভয়ে দেশেই আসেন না, শুধু জানেন ফিরে পেতে হবে পৈতৃক সম্পত্তি। আমাদের বাসাটা খুব ইজি পিক তারা করেছে যে আমরা সব ভাই বোন বিদেশি, যার জন্য কিছুই কেউ বলবে না,
ঢাকায় আমাদের এত বড় বড় আত্মীয় স্বজন কিন্তু কেউ আমাদের কাছে আসে না, কোনো সাহায্য করেনি। যে আমরা যদি ইভেন তাদের বাসায় আমি থাকতে পারি না, এখন আমি হোমলেস। পুলিশ সূত্র বলছে রাজধানীর 2 মাসে 68টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, আর এই 68 হত্যাকাণ্ডের মধ্যে কেবল মোহাম্মদপুর থানায় হয়েছে 10টি হত্যাকাণ্ডের ঘটনা। গত 2 মাস যদি আমরা বিবেচনা করি, সেপ্টেম্বর এবং অক্টোবর, এই 2টা মাসে এই ক্ষেত্রে 68টা খুনের ঘটনা সংঘটিত হয়েছে। সেপ্টেম্বর মাসে সংখ্যাটা ছিল 47 এবং এটার পরে অক্টোবর মাসে এটা নেমে এসেছে 21। এক এক হত্যাকাণ্ডের পেছনে এক এক ঘটনা। তবে 5 আগস্ট থেকে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকার মধ্য থেকে 81 জন ও ঢাকার বাহির থেকে 173 জনকে গ্রেফতার করেছে র্যাব। কী কারণে হত্যাকাণ্ড ঘটছে এগুলোকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, আমরা দেখতে পাবো যে সামাজিক কারণ রয়েছে, পারিবারিক এবং রাজনৈতিক কারণ রয়েছে। রাজনৈতিক কারণের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে একটি কারণ রয়েছে, যার কারণে মূলত হত্যাকাণ্ডগুলি সংঘটিত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা অপরাধীদের পার পাওয়ার প্রবণতা তৈরি করছে, তাই পেশি শক্তিকে বেছে নিয়েছেন অনেকে, দাবি সমাজ বিশ্লেষকদের। আইন শৃঙ্খলা বাহিনী তার মানে পরিপূর্ণ সক্রিয় হয়ে তৎপর হয়ে এই সকল পরিস্থিতি, অর্থাৎ যে প্রেক্ষাপটগুলো পরিস্থিতিগুলো অপরাধ সৃষ্টি করছে, মানুষকে অপরাধমুখী করছে, অপরাধ প্রবণ করছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করাটা সম্ভব হচ্ছে না। অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই অস্থিরতাগুলোকে, এই ধরনের অপরাধ প্রবণতাগুলোকে যদি নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, তখন দেখা যাবে মানুষের সাথে মানুষের শত্রুতার জায়গাগুলো অনেক বেশি বেড়ে যাবে। হত্যাকাণ্ডের মতো ঘটনা থামাতে কঠোর শাস্তি দ্রুত নিশ্চিত করার বিকল্প নেই বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। আরিফ হোসেন, এখন, ঢাকা। আধুনিক ল্যান্ডিং সিস্টেমে যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আইএলএস ক্যাটাগরি 1 থেকে 2-তে উন্নীত হচ্ছে। 300 মিটার ভিজিবিলিটিতেই নামতে পারবে উড়োজাহাজ। আগে যার জন্য লাগতো কমপক্ষে 600 মিটার। আর আধুনিক এই সিস্টেমে ঘন কুয়াশাতেও সহজ হবে ফ্লাইট ওঠানামা, কমে আসবে ফ্লাইট ডাইভারশন। সঙ্গে পুরো শীতকালে পালাক্রমে 24 ঘন্টা খোলা রাখা হবে চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর। বেবিচকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশের এয়ারলাইন্সগুলো। নাইম আবির জানাবেন বিস্তারিত। শীত এলেই এমন কুয়াশার চাদরে মুড়িয়ে যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দেখা যায় না কয়েক হাত দূরের রানওয়েও। তাপমাত্রার পারদ নামার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ে আকাশ চলাচলের ভোগান্তি। ঘন কুয়াশায় অবতরণ করতে না পারা উড়োজাহাজগুলোকে গিয়ে নামতে হয় মিয়ানমার কিংবা ভারতের কোনো বিমানবন্দরে। উড্ডয়নের জন্য সিগন্যালের অপেক্ষায় থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, আর তাতেই শিডিউল বিপর্যয়। এয়ারলাইন্সের বাড়ে খরচ, ভোগান্তি বাড়ে যাত্রী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক ল্যান্ডিং সিস্টেম না থাকায় এই ভোগান্তি বয়ে বেড়াতে হচ্ছে দীর্ঘদিন ধরেই। বর্তমানে দেশের প্রধান এই বিমানবন্দরে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম আইএলএস ক্যাটাগরি 1। তাতে একটি উড়োজাহাজ অবতরণের জন্য কমপক্ষে 600 মিটার ভিজিবিলিটির প্রয়োজন হয়। শীতের কুয়াশায় সেই শর্ত পূরণ না হওয়ায় হরহামেশাই ঢাকার ফ্লাইট ডাইভার্ট করতে হয় অন্য বিমানবন্দরে। এয়ারলাইন্সগুলোর দীর্ঘদিনের দাবির মুখে গেল সরকারের সময়ে আইএলএস ক্যাটাগরি 1 থেকে 2-তে উন্নীত করবার ঘোষণা দিয়েও আধুনিক করা হয়নি এই সেবা। তবে এবার সত্যি ক্যাটাগরি 2-তে উন্নীত হচ্ছে শাহজালালের ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম। ইতিমধ্যেই 2 দফায় শেষ হয়েছে রানওয়ে সংস্কারের কাজ। লাইটিং ও ইলেকট্রিক সিস্টেমের কাজও শেষ। এখন শুধু অপেক্ষা টেস্ট ফ্লাইটের। বেবিচক বলছে দ্রুতই ক্যালিব্রেশন শেষ করে ডিসেম্বরের মাঝামাঝিতে আসবে আইএলএস ক্যাটাগরি 2 এর চূড়ান্ত ঘোষণা। আমাদের প্ল্যান ছিল নভেম্বরের শেষ সপ্তাহে বা নভেম্বরের মধ্যে শেষ করা, বাট এখন যে ক্যালিব্রেশন ফ্লাইট, ওনাদের আবার স্কেজুল আছে, তো ওনাদের স্কেজুলটা আমরা ডিসেম্বরের 8-এর আগে দিতে পারছি না। আমরা এই নভেম্বরের ভিতরে আনার চেষ্টা করছি। যদি আনতে পারি তাহলে আমরা দ্রুত ডিসেম্বরের, হয়তো নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের মাঝামাঝি ভিতরে কমপ্লিট করে ফেলতে পারবো আশা করতেছি। বাট এখন প্রত্যেকটা সবকিছু রেডি হয়ে গেছে, শুধু ক্যালিব্রেশন ফ্লাইটের জন্য অপেক্ষা। তাতে রানওয়ে ভিজিবিলিটি নেমে আসবে 600 থেকে 300 মিটারে। এতেও যদি ফ্লাইট নামতে না পারে, তার জন্য সপ্তাহে 4 দিন চট্টগ্রামের শাহ আমানত আর 3 দিন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর 24 ঘন্টাই খোলা রাখবে বেবিচক। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলছেন, আইএলএস ক্যাটাগরি 2-তে উন্নীত হলে ঘন কুয়াশাতেও সহজ হবে ফ্লাইট ওঠানামা, কমে আসবে ফ্লাইট ডাইভারশন। ঘন কুয়াশার যে সিজনটাতে আইএলএস 1-এর থেকে আইএলএস 2-তে ডাইভারশনগুলোর সংখ্যা অনেক কমে যাবে এবং আমরা আশা করছি আমাদের সেই সাথে আমাদের যে ডাইভারশন অল্টারনেটিভ এয়ারফিল্ড যেগুলো চিটাগং এবং
সিলেটে সেগুলো খোলা থাকবে এবং আমরা আশা করছি আমাদের ডাইভারশনগুলো কমে যাবে। 300 থেকে 350 মিটার পর্যন্ত ভিজিবিলিটি থাকলেও আমাদের এয়ারক্রাফটগুলো ল্যান্ড করতে পারবে। তবে এর থেকেও যদি কমে যায় ভিজিবিলিটি, তখন তাদেরকে ডাইভার্ট করতে হতে পারে। দেরিতে হলেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশের এয়ারলাইন্সগুলো। টুতে যে ডাইভার্ট হতে চাচ্ছে কিংবা চেঞ্জ করতে চাচ্ছে, এটা আসলে আমরা পজিটিভলি দেখছি এবং এটা হলে যে সাময়িক যে আমাদের যে ব্র্যান্ডিং ইমেজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিংবা আমাদের বিজনেসের উপর যে প্রভাবটা পড়ছে, সেই প্রভাবটা থেকে আমরা বলবো যে অদূর ভবিষ্যতে হয়তো মুক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। ক্যাটাগরি 3 হলে আরও ভালো হতো, বাট দেন স্টিল ইট ইজ এ প্রগ্রেস যে আমরা ক্যাটাগরি 2-তে যাচ্ছি। পার্টিকুলারলি এই জিনিসটার রিকোয়ারমেন্ট হয় হচ্ছে উইন্টারের সময়, যেহেতু ভিজিবিলিটি ড্রপ করে ফগের জন্য। সো 1 থেকে 2-তে যাওয়ার ফলে যে মিনিমাম রিকোয়ারমেন্টটা একটু কমে আসবে অ্যান্ড দ্যাট উইল অ্যাড দ্য ফ্লেক্সিবিলিটি। এই কারণে কিছু ট্রাফিক হয়তো ডাইভার্সন, যেটা অন্য ক্ষেত্রে ক্যাটাগরি 1-এ থাকলে ডাইভার্সন হয়ে যেত, সেই ট্রাফিকগুলো হয়তো এখন কিছু ট্রাফিক ক্যাটাগরি 2 মিনিমাম আন্ডারে উইল বি এবল টু অ্যাপ্রোচ দি এয়ারপোর্ট অ্যান্ড মেক আ সেফ ল্যান্ডিং। এখন আপাতত যদি ক্যাটাগরি 2 হয়, সেটাও এয়ারলাইন পার্টিকুলারলি যেগুলো বিদেশ থেকে যে এয়ারলাইনগুলো বড় বড় এয়ারলাইন আসছে, বিমান যারা মিডনাইট অপারেশন করে, তাদের জন্য খুবই ভালো হবে। লিমিটেড ভিজিবিলিটিতে শীতকালে যে সকালবেলা, সেটা অনেক ভালো হবে। আমল থেকে ছিল। যদিও 2-তে থেমে না থেকে থার্ড টার্মিনালের অপারেশনের সাথে সাথেই শাহজালাল বিমানবন্দরের আইএলএস ক্যাটাগরি 3-তে উন্নীত করবার পরামর্শ এভিয়েশন বিশেষজ্ঞদের। আমাদের এখনকার পরিস্থিতিতে আমি মনে করি আমাদের আইএলএস 3-তে যাওয়া উচিত, কারণ আইএলএস 3-তে না গেলে এরপরেও কিন্তু আরও ফগি ওয়েদারে এয়ারক্রাফট ডাইভার্ট করতে হবে। একটা রাষ্ট্রে কোনো আইএলএস 3 থাকবে না এই যুগে, যেখানে আমরা মডার্ন করতেছি, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টে যাচ্ছি। তো এই জিনিসটা আমার মনে হয় তাদের উদ্যোগ নেওয়া উচিত। অ্যাটলিস্ট ওয়ান অফ দি এয়ারপোর্টে বাংলাদেশে আইএলএস ক্যাটাগরি 3 থাকা উচিত। নাইম আবির, এখন, ঢাকা। প্রায় 15 বছর পর আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সম্বর্ধন অনুষ্ঠানে যোগ দেবেন 3 বারের এই সাবেক প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার পাশাপাশি 2009 সালের পর দাওয়াত পেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। 2018 সালের পর বিএনপি চেয়ারপারসনের প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর আগে তিনি 2018 সালের 5 ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেছিলেন। বিকেল 3:30টায় সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে তিনি বের হবেন। প্রতারণা ও ঘুষের দায়ে ভারতীয় ব্যবসায়ী ও ধনকুবের গৌতম আদানিকে নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি তার 2 ভাতিজার সহ মোট 8 জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে 7 জনই ভারতীয় নাগরিক। নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার দায়ের করা ফৌজদারি অভিযোগে বলা হয়, সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ পাওয়ার জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের 25 কোটি মার্কিন ডলার ঘুষ দিয়েছে আদানি গ্রুপ। 2020 থেকে 2024 সালের মধ্যে এই অর্থ লেনদেন হয়। শুধু তাই নয়, একই সময় আদানির গ্রিন এনার্জি কোম্পানি মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে 300 কোটি মার্কিন ডলারের ঋণ ও বন্ড সংগ্রহ করেছে। যদিও আদানি গ্রুপ এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। আদালতের রেকর্ড বলছে, গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হবে। ফোর্বস ম্যাগাজিনের তথ্য মতে বর্তমানে গৌতম আদানি বিশ্বের 22তম ধনী ব্যক্তি। জৌল সারাচ্ছে বরিশালের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র। এক সময় ইলিশের জন্য বাজারটি পরিচিত থাকলেও এখন মৌসুমে মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। বর্তমানে বাজারের এই অস্তিত্বই টিকে আছে চাষের মাছের উপর নির্ভর করে। ব্যবসায়ীরা বলছেন, ইলিশের সরবরাহ কম থাকায় লোকসানে আছেন তারা। দাম চড়া থাকায় ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ ক্রেতারা। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন অমিত হাসান। কীর্তনখোলা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র, যা বরিশালের একমাত্র বড় পাইকারি মাছের বাজার। একসময় বাজারের ঘাটে সারি সারি মাছের ট্রলারের দেখা মিললেও এখন সে চিত্র পুরোটাই পাল্টে গেছে। ইলিশের জন্য বাজারটি বেশ পরিচিত থাকলেও এখন মৌসুমে মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্রের আগের সেই জৌলুস। আগে মৌসুমে প্রতিদিন 1 থেকে 2,000 মন ইলিশ সরবরাহ হতো এই বাজারে। স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হতো দেশের বিভিন্ন স্থানে। বর্তমানে কমেছে ইলিশ মাছের সরবরাহ, দেখা নেই নদীর অন্যান্য প্রজাতির মাছেরও। বর্তমানে বাজারের অস্তিত্ব টিকে আছে চাষের মাছের উপর। ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন জায়গায় মাছের মোকাম গড়ে ওঠায় এই বাজারে মাছের সরবরাহ কমেছে। ইলিশের সরবরাহ কম থাকায় লোকসানে তারা। মাছ কম থাকার কারণে আড়তদার, ঘাট মালিক
এবং আমরা যারা ঘাট শ্রমিক আছি তাদের অবস্থা খুবই বেহাল অবস্থার মতো। বর্তমানে মোটামুটি মাছের আমদানি আছে নদীতে, কিন্তু বরিশাল মোকামে মাছ নাই। যত বড় আড়তদার হোক প্রত্যেকেই একটা নিশ্চয়ই যেতে আছে। আগে যখন 16 আনি ছিল আর নাই, আর এক বাগাস এমন দিনে 2000 মন 2500 মন 3000 মন মাছ বিক্রি করছি, এখন দেন 500-700 মন মাছ হয়। যেখানে ইলিশের মৌসুমে আগে দম ফেলার সুযোগই থাকতো না, সেখানে এখন বেশিরভাগ সময়ই অলস সময় পার করছেন শ্রমিকরা। কোনো মাছ নাই, কিছু না। আমরা যারা শ্রমিক ভাই যারা আছি সবাই অসহায়ের ভিতরে আছি। 2000-3000 টাকা ভাগা পাইতাম, আর এখন বর্তমানে ভাগা পাই 150 টাকা 200 টাকা। এতে কোনোভাবে সংসার চলে না। বাজারে মাছের সরবরাহ কমায় প্রভাব পড়েছে বরফকলেও। বরিশালের 40 থেকে 45টি বরফকলের অনেকগুলোই এর মধ্যে বন্ধ হয়ে গেছে। আগে বরফকল 40 থেকে 45টা বরফকল ছিল, মাছ নাই, এই জন্য বরফকল এখন তারা 2টা কল চালাইয়ে পারে না। বাজারে ক্রেতা উপস্থিতি স্বাভাবিক থাকলেও ইলিশের দাম শুনে হতাশ তারা। এতে রূপালী ইলিশের স্বাদ পাচ্ছেন না অনেক ক্রেতাই। এত ইলিশ মাছ ছিল ধারণার বাইরে, দামও কম ছিল, কিন্তু এখন এই বাজার বলতে গেলে ইলিশ শূন্য। 1700, 1800, 1600, খুব কম 1700-1800, 2000। 4 পিস হবে এমন মাছ হচ্ছে 700-800 টাকা কেজি, আমাদের জন্য কিনা দুষ্কর। এদিকে বাড়তি দামে ইলিশ বিক্রি রোধে মূল্য তালিকা টানানোর নির্দেশনা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সিন্ডিকেট করে দাম বাড়ালে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। আমরা আমাদের আইনের অধিক্ষেত্রে যতটুকু করা দরকার, মূল্য তালিকা প্রদর্শন না করা বা অন্যান্য তারা যদি কোনো ধরনের কারসাজি করে তাদের ব্যবসায়, সেক্ষেত্রে আমরা দেখতে পারি এবং আইন ব্যবস্থা গ্রহণ করে থাকি। মৎস্য কর্মকর্তা বলছেন, চলতি বছরে বৈরী আবহাওয়ায় মাছের সরবরাহ কিছুটা কমেছে। সরবরাহ স্বাভাবিক হলে দামও নিয়ন্ত্রণে চলে আসবে। বৈরী আবহাওয়ার কারণে আমরা কিন্তু সাগরের ইলিশ এই বছর পর্যাপ্ত পরিমাণে পাই নাই। এই জন্যই আমাদের ইলিশের উৎপাদন আহরণটা একটু কম মনে হচ্ছে প্রথম দিকে, কিন্তু এখন আমরা আশা করছি যে সামনে সেটা হয়তো আমাদের ফিল আপ হয়ে যাবে। বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের 170টি আড়তে আগে প্রতিদিন কোটি কোটি টাকার মাছ বেচাকেনা হলেও এখন তা ঠেকেছে মাত্র 10 থেকে 15 লাখ টাকায়। অমিত হাসান, এখন বরিশাল। এদিকে সপ্তাহ ব্যবধানে বরগুনায় সরবরাহ কমায় পাইকারিতে ইলিশের দাম কেজিতে বেড়েছে 200 টাকা পর্যন্ত। আর অন্যান্য মাছের ঘাটতি না থাকলেও দাম চড়া। এ নিয়ে আরো জানাতে জেলার পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, ইলিশের সরবরাহ কমার কারণ সম্পর্কে জানাবেন এবং অন্যান্য যে মাছ রয়েছে সেগুলোর দরদাম সম্পর্কে একটু জানতে চাই। মুক্তি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মানে 4 নভেম্বরের পর থেকে কিন্তু ইলিশের সরবরাহ তুলনামূলক কমতে শুরু করেছে এবং নভেম্বর মাসের প্রথম দিকে 4 নভেম্বর আমরা দেখেছি ইলিশের সরবরাহ মোটামুটি ছিল, তবে এখন আজকে সকালে এসে দেখলাম যে ইলিশের সরবরাহ তুলনামূলক কম এবং এর কারণ হিসাবে যে স্থানীয় ব্যবসায়ী কিংবা ক্রেতা বিক্রেতা জেলেরাও বলছেন যে সেপ্টেম্বর অক্টোবর মাস প্রজনন মৌসুম ছিল যখন ইলিশে, তখন কিন্তু ইলিশ নদীতে ডিম ছাড়তে তারা চলে আসে এবং এখন যে সময়টা এখন কিন্তু সমুদ্রমুখী হয়েছে ইলিশ এবং ইলিশ সমুদ্রমুখী হওয়ার ফলে এখানকার যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীতে ইলিশের আধিক্যতা কমেছে। আর একটি বিষয় যে এখানকার যে বড় বড় 3টি নদী পায়রা, বিষখালী, বলেশ্বরের মোহনা যেখানে বঙ্গোপসাগরে মিশেছে, সেখানে কিন্তু সেই স্থানগুলোতে চর পড়ে যাওয়া, কিছু কিছু জায়গায় চর পড়ে যাওয়ার ফলে কিন্তু ইলিশ এই নদ নদীতে আসতে পারছে না এবং এর ফলে কিন্তু তাদের এই যে নদ নদীগুলোতে তাদের বিচরণ কমেছে বলে এখানকার যারা জেলে তারা মনে করছেন। এবং আজকে সকালে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বড় আকৃতির যে ইলিশগুলো সেগুলোর মন বিক্রি করা হয়েছে 75 থেকে 80,000 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 85,000 টাকা দরেও বিক্রি করা হয়েছে। একটি বিষয় যে এখানকার নদ নদীতে যে ইলিশগুলো পাওয়া যায় সেগুলোর মন প্রতি মনে প্রায় 5 থেকে 10,000 টাকা কিন্তু বাড়তি থাকে এবং মাঝের আকৃতির ইলিশগুলো বিক্রি করা হচ্ছে 65 থেকে 70,000 টাকা, ছোট আকৃতির ইলিশগুলো বিক্রি করা হচ্ছে মন প্রতি 40 থেকে 50,000 টাকা। আর স্থানীয় বাজারগুলোতে পাইকারি বাজারে আমরা আজকে দেখেছি যে প্রতি কেজি ইলিশ বড় আকৃতি সেগুলো বিক্রি করা হচ্ছে 1600 থেকে 1800 টাকা কেজি পর্যন্ত এবং খুচরা বাজারে সেগুলো কিন্তু 2000 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে কেজি হিসেবে এবং মাঝের আকৃতির ইলিশগুলো 1300 থেকে 1400 টাকা, ছোট আকৃতির ইলিশগুলো 700 থেকে 800 টাকা দরে বিক্রি করা হচ্ছে। অন্যান্য যে মাছ শীতকালে যেসব মাছ পাওয়া যায় সেই মাছের সরবরাহ রয়েছে, যেমন মেদ মাছ, কাউইন, আইড়, এগুলো কিন্তু 500 থেকে 700 টাকা আকৃতি ভেদে কেজি দরে বিক্রি করা হচ্ছে। চিংড়ি মাছ আমরা দেখেছি কিছুদিন আগেও সমুদ্রের চিংড়িগুলো বেশ পাওয়া যাচ্ছিল, তবে এখন সেখানে সমুদ্রের চিংড়িগুলো পাওয়া যাচ্ছে না এবং নদ নদীর যে চিংড়ি সেগুলো বিক্রি করা হচ্ছে 570 থেকে 600 টাকা কেজি হিসাবে। অন্যান্য কার্প জাতীয় মাছগুলো রয়েছে রুই, কাতলা, সেগুলো
300 থেকে 350 টাকার কেজির মধ্যেই পাওয়া যাচ্ছে। এবং যে পোয়া মাছ, এখানে আজকে সকালে দেখেছি পর্যাপ্ত পোয়া মাছ রয়েছে এবং পোয়া মাছের দাম কিছুটা কম রয়েছে, সেগুলো 160 টাকা দরে উৎস এবং আকৃতি ভেদে 350 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ঢেলা মাছ মানে সপ্তাহ ব্যবধানে ঢেলা মাছের ক্ষেত্রে আমরা দেখেছি 100 টাকা কেজিতে বৃদ্ধি পেয়ে বিক্রি করা হচ্ছে 320 টাকা। তবে চাষের মাছের দাম অপরিবর্তিত রয়েছে। চাষের পাঙ্গাস কিংবা তেলাপিয়া বিক্রি করা হচ্ছে 160 থেকে 200 টাকা কেজির দরে। তো এই ছিল বরগুনার মাছ বাজার থেকে দাম দর নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। দর্শক, নিষিদ্ধ ঘোষণার পরও প্রকাশ্যে ও গোপনে চলছে পলিথিন বিক্রি, বাড়ানো হয়েছে সেক্ষেত্রে দামও। এ অবস্থায় সাভার উপজেলা প্রশাসন বলছে পলিথিন সিন্ডিকেট বহু ছলচাতুরির চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হবেন তারা। এছাড়া অব্যাহত থাকবে পলিথিনের বিরুদ্ধে অভিযানও। বিস্তারিত হুমায়ুন কবিরের প্রতিবেদনে। সাভারের আশুলিয়ার সবচেয়ে বড় বাইপাইল কাঁচা বাজার আড়ত এটি। নিষিদ্ধ ঘোষণার পরেও হাকডাক দিয়ে বিক্রি হচ্ছে পলিথিন। প্রতিদিন এই আড়তে বিক্রি হচ্ছে কয়েক মন পলিথিন। সাভারের বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায় সব জায়গায় অবাধ পলিথিনের ব্যবহার। ক্রেতা বিক্রেতারা বলছেন বিকল্প না থাকায় বাধ্য হয়ে এই পলিথিন ব্যবহার করছেন তারা। এখন সরকার যদি আমাদের বিকল্প কোনো ব্যবস্থা করে, সেই ক্ষেত্রে হয়তো পলিথিন আমরা ব্যবহার করব না। বিকল্প কিছু বের করে তারপরে পলিথিন বন্ধ করতো, সেটা আমাদের জন্য ভালো হইতো এবং বাজারে যারা মালামাল বিক্রি করে তাদের জন্য ভালো হইতো। পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর, এটা আমরা জানি, তাই এটার বিকল্প আমরা কিছু পাই না, তাই এটা আমাদের ব্যবহার করতে হয়। উল্টা আরো পলিথিনের দাম বাইরে গেল। এখন সরকার যদি আমাদের কিছু ব্যবস্থা করে দেয় তাহলে আমরা পলিথিন বন্ধ করে দেবো। পরিবেশ দূষণের জন্য দায়ী পলিথিনের উৎপাদন, বিপণন ও ব্যবহারে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও সাভারে দেদারসে চলছে পলিথিন বিক্রি ও ব্যবহার। এতে গেল কয়েকদিনে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে পলিথিন সিন্ডিকেটের সাথে জড়িতরা। যদিও উপজেলা প্রশাসন বলছে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চলছে, আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে। উপজেলাতে যে বাজারগুলো রয়েছে, বাজার এবং অন্যান্য যে দোকানপাটগুলো রয়েছে, আমরা সুনির্দিষ্ট তথ্য এবং নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে পলিথিন বন্ধের জন্য কার্যক্রম গ্রহণ করে যাচ্ছি এবং ভবিষ্যতে সেটা অব্যাহত রাখব। পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় 2002 সাল থেকে একাধিকবার নিষিদ্ধ হয় পলিথিনের উৎপাদন ও বাজারজাতকরণ। তবে একেবারে এর ব্যবহার রোধ করতে পারেনি সরকার। পলিথিনের বিকল্প সহজলভ্য হলে এ থেকে উত্তরণ সম্ভব বলে বলছেন সংশ্লিষ্টরা। হুমায়ুন কবির, এখন সাভার। নিয়েছিলেন কৃষি ঋণ, পরে জানতে পারেন এই ঋণের সাথে সোলার ইরিগেশন পাম্প প্রকল্পের কয়েক কোটি টাকার ভুতুরে ঋণ জুড়ে দেওয়া হয়েছে। সেই ঋণ পরিশোধে কৃষকদের বিরুদ্ধে মামলা ও জমি নিলামের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে কৃষকদের। পঞ্চগড় থেকে লুৎফর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। বছর খানেক পার না হতেই অকেজো সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প অচল, তারপরেও দিতে হবে ঋণের কিস্তি। সেচের বিনিময়ে মৌসুমে জনপ্রতি কৃষককে দিতে হবে ১৫০০ টাকা, যা দিয়ে শোধ হবে ব্যাংক ঋণ। এই ঘটনার শুরু পঞ্চগড় সদর ও বোদা উপজেলায় প্রায় বছর 10 আগে। 2013-14 অর্থ বছরে 11টি সমিতি বানিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ঠাকুরগাঁও শাখা থেকে সোলার পাম্প স্থাপনের নামে নেওয়া হয় ব্যাংক ঋণ। কৃষকদের অভিযোগ, রহিম আফরোজ ও শেরোপা নামের দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় 5,30 লাখ টাকা ব্যয়ে 17টি সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন করে ব্যাংকটি। যা চালু হওয়ার কিছুদিন পর তারা জানতে পারেন তাদের অজান্তেই সমিতির সদস্যদের নামে ঋণ পাশ করে এই সোলার পাম্পগুলো বসানো হয়েছে। এগুলো আমাদের এখানে সমিতির মাধ্যমে একটা কৃষি ঋণ হয়েছিল। এই কৃষি ঋণের সাথে ওরা মর্গেজের সাথে এই সোলার পাশ করায় নিছে, যেটা আমরা আদৌ জানি না। 1-2 বছর পরে এগুলা সোলার আর চলে না, এগুলা দিয়ে পানি কৃষক নিতে পারে না। আমাদের নামে প্রতারণা করে আমাদের নামে এই সোলারগুলা দিয়ে আমাদের নামে লোন করে রেখে দিয়েছে। যেটুকু পানি নেই ওইটুকু টাকা কৃষক দিয়ে দিয়েছিল। এখন শোনা যাচ্ছে এই সোলারের নামে কৃষকের কাঁধে লক্ষ লক্ষ টাকা ঋণের বোঝা চাপাই দিয়েছে। প্রতিটি সোলার পাম্প স্থাপনের বিপরীতে ঋণের পরিমাণ ছিল 30 থেকে 60 লাখ টাকা। 10 বছর পর যা সুদে আসলে দাঁড়িয়েছে 15 কোটি টাকায়। কৃষকদের অভিযোগ, তারা এই ঋণ সম্পর্কে কিছুই জানতেন না।
তাদের দাবি, ব্যক্তিগত কৃষি ঋণের সাথে কৌশলে এই ঋণ জুড়ে দিয়েছে ব্যাংকটি। এখন এই ঋণ আদায়ের জন্য কৃষকদের নামে মামলা ও জমি নিলামের উদ্যোগ নিয়েছে ব্যাংক। এতে দুশ্চিন্তায় ভুক্তভোগী কৃষকরা। আমাদের কৃষকগুলা মনে হয় যে এইগুলা ঋণ চাপায় দিছে, কারো জমি নিলাম হবে, কারো হবে, এরকম ব্যাংক হুমকি দুমকি দিচ্ছে। আমাদের নামে এখন মামলা পর্যন্ত হয়েছে, যেটা মামলা আমাদের সভাপতি উনি মারা গেছেন, কিন্তু ওই মৃত লোকটারও নামে মামলা হয়েছে। পাইপে আর প্লেটে কয় টাকা খরচ হয়েছে, এটি লোক কোটি কোটি টাকা ঋণ করে টাকাটা আমরা ওঠায় খায় নিতে। কৃষকের উপর এত টাকা চাপাই দেওয়া হয়েছে, এত টাকা কৃষক কিভাবে পরিশোধ করবে? তো এইটার যারা ছলচাতুরি করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। এদিকে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, সব প্রক্রিয়া সম্পন্ন করেই ঋণ দেয়া হয়েছে চাষিদের। প্রজেক্টগুলো বন্ধ করে দিয়েছে, আর প্রজেক্টগুলো চালু করা এটা আহামরি কঠিন কিন্তু কোনো কাজ না। কোম্পানির সঙ্গে যোগাযোগ করলেই কিন্তু কোম্পানি তাদেরকে সহযোগিতা করতো। ওনাদের নামে ওনারা দিচ্ছে, ওনারা জমি মর্টগেজ রাখছে, টোটাল প্রসিডিউর অনুযায়ী ওনারা রেজিস্ট্রি মর্টগেজ করা ওনাদের জমি। এখানে আসলে ব্যাংকের আমি কোনো ফল্ট দেখিনি আর কি। আমি শুরুতে তখন ছিলাম না, বাট আমি যখন থেকে আসি আমি দেখছি ব্যাংকের প্রসিডিউর প্রসেস অনুযায়ী প্রপারলি লোনগুলো দেওয়া হয়েছে। ইতোমধ্যেই প্রকল্প সংশ্লিষ্ট সবগুলো সমিতির নামে করা হয়েছে মামলা, আর এই সমিতিগুলোর সদস্য সহস্রাধিক কৃষক। সুষ্ঠু তদন্তের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা। এখন পঞ্চগড়। এখনো ঘুরে দাঁড়াতে পারেননি কুমিল্লার বন্যা দুর্গতরা। সহায়তার অভাবে অনেকেই মেরামত করতে পারেনি তাদের ভাঙা ঘর। বন্যা পরবর্তী পুনর্বাসনে বিভিন্ন সংস্থা কাজ করলেও তা পর্যাপ্ত নয় বলেও দাবি করছেন ভুক্তভোগীরা। মাসুদ আলমের প্রতিবেদনে বিস্তারিত তুলে এনেছেন কামরুল হাসান। বন্যার ২.৫ মাস পেরোলেও এখনও বিধ্বস্ত পড়ে আছে কুমিল্লার বুড়িচঙ্গের ইন্দ্রবতী গ্রামের বিউটি রানী দাসের ঘর। আর মাটির ভিটে বানিয়ে ঘরের অপেক্ষায় সীমা রানী সরকার। বন্যায় ঘর হারানো এই দুই নারী এখন আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। তাদের মতো একই অবস্থা বহু পরিবারের। সুকি সালমারি ঘর যা যা ফার্নিচারগুলো আছে লোক সবগুলো আমরা ঘর থেকে বার করতে পারছি না, সবগুলো আমরা নষ্ট হচ্ছে। এখন আমরা পরের বাড়িতে মানে থাইয়েরই। আমাদেরকে একটু সহযোগিতা করে ঘর বাড়ি ঘর দুঘর একটু মেরামত করে দেয়, তাহলে একটু ভালো হয়। এ অঞ্চলের বুড়িচং, মনোহরগঞ্জ সহ ১৪ উপজেলার ৮২,০০০-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এতে শুধু আবাসনের ক্ষতি ৩,৩৬৩ কোটি টাকার, আর মৎস্য, কৃষি, খামার ও সড়ক সহ সব মিলিয়ে ক্ষতি প্রায় ৩৪,০০০ কোটি। এর মধ্যে শুধু বুড়িচঙ্গে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব অন্তত ৮,০০০ পরিবার। সরকারিভাবে ১,৯১,০০০ বান টিনের চাহিদা থাকলেও মিলেছে মাত্র ৪০০ বান। এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত ঘর পুনর্বাসনে বরাদ্দ চেয়ে আবারও চিঠি পাঠানোর কথা জানান জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা। বিভিন্ন এনজিওরা কাজ করছে, দাতা সংস্থাগুলো কাজ করছে। আমার মনে হয় যে এই কাজগুলো যেহেতু শুরু হয়ে গেছে এবং আমরাও ডিমান্ড আবার পাঠিয়েছি, আমরা আবার কথা বলছি, যত দ্রুত সম্ভব হয়তো আমরা বরাদ্দ পেলে আমরা যে ঘরবাড়ি নির্মাণ পুনর্নির্মাণের কাজটা আমরা শুরু করতে পারবো। এদিকে ধীর গতিতে চলছে ১.৫ কোটি টাকা ব্যয়ে গোমতী নদীর ভাঙ্গা বাঁধ মেরামতের কাজ। ২২ আগস্ট রাতে উজানের ঢলে কুমিল্লার বুরবুরিয়া বাঁধ ভেঙে তলিয়ে যায় বুড়িচং সহ আশপাশের কয়েকটি উপজেলা। বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। এরপর থেকে বিকল্প পথ দিয়ে যাতায়াতে অপচয় হচ্ছে সময় ও অর্থ। মাসুদ আলম, এখন কুমিল্লা। বন্যার পর এবার ভয়াবহ নদী ভাঙনের দিশেহারা সুনামগঞ্জবাসী। বছরের পর বছর মোটা অঙ্কের ব্যয় করে বন্ধ করা যাচ্ছে না ভাঙন। এদিকে ৩ দফা বন্যায় প্রায় ২৫,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও এখনও কোনো সরকারি আর্থিক সহায়তা পাননি ক্ষতিগ্রস্তরা। লিপসন আহমেদের প্রতিবেদন। ৩ দফা বন্যার পর সুনামগঞ্জের নতুন আতঙ্ক নদী ভাঙন। অসহায়ত্ব ভেসে উঠেছে ভাটি জেলার মানুষের চোখে মুখে। সুনামগঞ্জের ১২ উপজেলার ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার থেকে শুরু করে মসজিদ, কবরস্থান এরই মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙন ঠেকাতে ইতোমধ্যে শত কোটি টাকার প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও কার্যকর ফল মিলছে না।
তাই বসতভিটা হারানোর উৎকণ্ঠায় দিন পার করছেন নদী পাড়ের বাসিন্দারা। এটা আমাদের 3 নম্বর বাড়ি, ভেঙে গেছে 3 নম্বর বাড়ি। তো আমরা সবার কাছেই, সব জনপ্রতিনিধির কাছে গেছি, কেউ আমাদেরকে পাত্তা দেয় নাই। 50 বছর যাবৎ নদী ভাঙতেছে। আমাদের বাড়ির সামনে আরো 50টা ফ্যামিলি ছিল, সবার বাড়িঘর নদীর উপর দিয়ে বিলীন হয়ে গেছে। ভাঙন বর্তমানে এমনভাবে চলমান, অনেকেই শতাধিক পরিবার বাড়িঘর ছাইড়া অন্যত্র চলে গেছে। ইতোমধ্যে ভাঙন রোধে বিভিন্ন উপজেলায় কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জের সর্বনদী 3টি পয়েন্টে আমরা স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা করতেছি এবং ইতিমধ্যে ঠিকাদারকে ওয়ার্কার দেওয়া হয়েছে এবং এই কাজগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে ব্রাহ্মণগাঁও, পন্দা এবং তেলিয়া এই 3টি স্থানের লোকজন নদী ভাঙনতে সুরক্ষিত থাকবে। এদিকে 3 দফা বন্যায় সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় 25,000-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে 3 মাস অতিক্রান্ত হলেও এখনও সরকারিভাবে ঘর নির্মাণের জন্য কোনো আর্থিক সহায়তা পাননি ভাটি অঞ্চলের মানুষেরা। আমরা এখন সরকারের কোনো সাহায্য টিন বড় ধরনের কোনো টাকা পয়সা এগুলো করতেই পাইছি। মনে করেন পানিতে তো গড়দার ভাঙিয়া গেছে, মনে করেন আমি কোনো সাহায্য পাইছি না, গড়দারও ঠিক করতে পারছি না আমি। আর এবার তো কোনো সাহায্য মধ্যে ভাই নাই, কষ্টের মধ্যে আজ 2-3 মাস এই ঘর থাকতে পারছি না। বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিকভাবে সহায়তা দেওয়া হবে কিনা সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি জেলা প্রশাসক। কোনো ধরনের ইন্টারভিউ চাওয়া যাবে না। আপনি এখানে এসে বলেন যে স্যারের সাথে শুধু একটু দেখা করবো, তাহলে পরে সবাই আপনার ঢুকতে দিবে। যদি বলেন ইন্টারভিউ নিতে দিব, তাহলে পরে মানা করা আছে যে ইন্টারভিউ দিব না। সরকারিভাবে সহায়তা পেলে পুনরায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বন্যা ও নদী ভাঙন পীড়িত হাওড়ের বাসিন্দাদের। এখন সুনামগঞ্জ। সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মসমর্পণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি প্রথমে শ্রদ্ধা রাষ্ট্রপতির। শ্রদ্ধা জানানোর পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়েও থাকেন। এ সময় তাকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে শিখা অনির্বাণের চত্বরে দর্শনার্থী বইয়ে সই করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পরপরই শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকেও অভিবাদন জানান 3 বাহিনীর সদস্যরা। তিনিও দর্শনার্থী বইয়ে সই করেন। এরপর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। শরৎকালের সবচেয়ে ভয়াবহ বায়ু দূষণের কবলে ভারতের রাজধানী নয়াদিল্লি। দূষণের কারণে শ্বাস প্রশ্বাসের জটিলতা বাড়তে পারে এমন আশঙ্কায় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ধোঁয়া আর কুয়াশার পুরো আস্তরণে দৃষ্টিসীমা নেমে এসেছে 100 মিটারে। এর মধ্যে অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে পড়েছেন রাজধানী নয়াদিল্লির অন্তঃসত্ত্বা নারীরা। যে শহর প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার নিশ্চয়তাও দেয় না, সেখানে কিভাবে বড় করবেন নবজাতককে? এমনই এক মায়ের গল্প জানাবেন সতীর্থ কর্মকার। ভারতের রাজধানী নয়াদিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতাল। ভোরের আলো ফুটতে না ফুটতেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এই হাসপাতালে এসেছেন বর্ষা জৈন নামের অন্তঃসত্ত্বা এই নারী। গর্ভধারণের পর তেমন কোনো শারীরিক জটিলতা ধরা না পড়লেও বর্ষার কপালে চিন্তার ভাঁজ। নতুন এক আশঙ্কায় বাড়ির বাইরে বের হওয়াই বন্ধ করে দিয়েছেন তিনি। बेबी के लिए तो कंसर्न है ही कि आगे बेबी मतलब ये सब होएगा तो कैसे होगा, बट जो हमारे डॉक्टर है उन्होंने हमें मतलब अच्छा गाइड कर रखा है कि आप घर पे ही रहो ये सब, तो हम उस चीज़ को, उस जो सिचुएशन है उसको तो फेस करना ही पड़ेगा। কোনো শহরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বায়ুমান সূচক 300-র ওপরে উঠলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়। নয়াদিল্লিতে গেল 3-4 দিন ধরে এই সূচক 500-র আশেপাশে ওঠানামা করছে। বাতাসে ক্ষুদ্র ধাতব কণার পরিমাণ স্বাভাবিকের চেয়ে 150 গুণ বেশি। এই পরিসংখ্যান থেকে সহজেই অনুমান করা যায় একজন গর্ভবতী নারী এবং তার অনাগত শিশুর জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে দিল্লির বাতাস। हमारे दिल्ली में इस टाइम पे एयर क्वालिटी इतनी ख़राब हो चुकी है, उसको लेके परेशान तो हैं, थोड़ा सा नहीं ज़्यादा ही परेशान है, क्योंकि प्रेगनेंसी में इनको भी एक तो हाई प्रेगनेंसी रिस्क है, तो इनको भी प्रॉब्लम है। आने वाले बेबी के लेके भी हम टेंशन में हैं कि इतने पोल्यूशन में हम कैसे रह पाएंगे।
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের প্রতিবেদন অনুসারে বুধবারও নয়াদিল্লির অন্তত 5টি স্পটে বায়ুমান সূচক 500-র আশেপাশে ছিল, যেখানে বায়ুমান 0 থেকে 40-এর মধ্যে থাকলে তা স্বাভাবিকের চেয়ে ভালো বলে গণ্য করা হয়। সেখানে এই এয়ার ইন্ডেক্স 401 ছাড়িয়ে গেলে নিঃশ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব মায়ের স্বাস্থ্য থেকে ভ্রূণ পর্যন্ত পৌঁছাতে পারে বারবার এমন আশঙ্কা জানাচ্ছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞরা। এমনটা হলে গর্ভের শিশুর মানসিক স্বাস্থ্যের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে বলেও মনে করেন তারা। They do cause effects on the fetus as well as the neonate and the mother also. So the injury that they cause is they can be transferred through the placenta to the fetus, plus they create some vascular injury in the form of endothelial damage. So that leads on to less oxygenation to the fetus. So lesser oxygenation meaning lesser nutrition going to the fetus. পরিস্থিতি বিবেচনায় আপাতত দিল্লি সরকারের অর্ধেক বা 50% কর্মী ও আধিকারিককে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এছাড়া পরিস্থিতি কঠোর হাতে মোকাবেলার চেষ্টা করছে বায়ুর গুণমান নিয়ন্ত্রক কমিশন CAQM। দিল্লি NCR-এর অধীনস্থ এলাকাগুলোতে বন্ধ রাখা হয়েছে নির্মাণ কাজ। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় আবারও স্কুল বন্ধ রাখার পথে হাঁটছে রাজ্য প্রশাসন। চতুর্থ স্তরের রেসপন্স অ্যাকশন টিম প্ল্যানের অধীনে এই সিদ্ধান্তগুলি কার্যকর করা হলেও পুরো পরিস্থিতি অনুকূলে আনতে আরও দীর্ঘ সময় লাগবে এমন আশঙ্কাও করছেন পরিবেশবাদীরা। আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে আরও বসবাসযোগ্য করে গড়ে তোলার দায়িত্ব কতটুকু পালন করছে বর্তমান প্রজন্ম তা হারে হারে টের পাচ্ছেন দিল্লিবাসী। সংশ্লিষ্টরা বলছেন, অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের মধ্যে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে তা দূর করতে হলে পরিবেশের দিকে নজর দিতে হবে সবার আগে। দূষণ বন্ধে নিতে হবে শক্ত পদক্ষেপ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। উত্তাল সমুদ্রে নির্মিত বায়ুবিদ্যুৎ প্রকল্পের টারবাইন রক্ষণাবেক্ষণে রোবট আবিষ্কার করেছে যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। বর্তমানে শক্তি সক্ষমতার যাচাই বাছাই ও উন্নয়ন প্রক্রিয়ায় রয়েছে নিজে নিজে পানিতে চলাচলকারী এই রোবটটি। এই প্রকল্পে $17 লাখ বিনিয়োগ করেছে যুক্তরাজ্য সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই রোবট প্রকল্পটি যদি সফল হয় তাহলে 3 সপ্তাহের কাজ করা যাবে মাত্র 3 ঘন্টায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির নির্ভরতা বাড়ানোর পথে হাঁটছে পুরো বিশ্ব। এই অগ্রযাত্রায় বায়ুর গতিশক্তিকে জ্বালানি শক্তিতে রূপান্তরে দেশে দেশে উইন্ড টারবাইন স্থাপন বা বায়ুবিদ্যুৎ প্রকল্পের আকার বড় হচ্ছে। তবে বেশিরভাগ উইন্ড টারবাইন উত্তাল সমুদ্রে স্থাপনের কারণে রক্ষণাবেক্ষণ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে কাজ শুরু করেছে যুক্তরাজ্য। এরই মধ্যে পানিতে ডুব দিয়ে নিজে নিজেই চলতে সক্ষম AI নির্ভর রোবটও আবিষ্কার করেছে দেশটির একদল গবেষক, যেটি উত্তাল সমুদ্রের অস্বচ্ছ পানিতে খাপ খাইয়ে নিতে সক্ষম। বর্তমানে সমুদ্রে স্থাপন করা বায়ুবিদ্যুৎ প্রকল্পগুলো পরিদর্শন ও মেরামত কাজে সহায়তার লক্ষ্যে এই রোবটটির শক্তি সক্ষমতা যাচাই বাছাই ও উন্নয়ন প্রক্রিয়ার কাজ চলছে যুক্তরাজ্যের স্কটল্যান্ডে। That's when it really matters for the safety of the robot and for the safety of the assets that we fuse much more sensor data together so that we can operate in a wide range of conditions. যুক্তরাজ্যের সমুদ্র তীরে থাকা উইন্ড টারবাইনের সংখ্যা 2600-র বেশি। 2030 সালের মধ্যে এই সক্ষমতা আরও 4 গুণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মূলত বছরে 3 বার টারবাইনগুলো রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে পর্যবেক্ষণ জরুরি। What we're developing here is a fully autonomous robotic solution which will be remotely controlled from shore by a reduced crew with autonomous boats deploying autonomous vehicles like these ones that can do the job at scale. রোবটের AI প্রযুক্তি 3D ক্যাপচারের মাধ্যমে পানির নিচে থাকা উইন্ড টারবাইন অবকাঠামোর সমস্যা চিহ্নিত ও সমাধান করতে সক্ষম হবে। এমনকি প্রকল্পটি সফল হলে 3 সপ্তাহের কাজ 3 ঘন্টায় সমাধান করা সম্ভব হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। And also there's not enough people to do the kind of inspections or the frequency of inspections that are needed. So that's kind of the big problem that we're trying to solve here. 2025 সালের শুরুর দিকে এই রোবটটি বাণিজ্যিকভাবে সমুদ্রে পরীক্ষা চালানো হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের হেরিওট ওয়ার্ড বিশ্ববিদ্যালয় ও জাতীয় রোবোটেরিয়াম একাডেমির যৌথ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে প্রকল্প বাস্তবায়নের কাজ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন, ৭১-এর শহীদ সেনাদের স্মরণ। রাজধানীতে ২ মাসে ৬৮টি হত্যার ঘটনা, অপরাধ করে পার পাওয়ায় বাড়ছে পেশি শক্তির ব্যবহার, দাবি বিশ্লেষকদের। আধুনিক ল্যান্ডিং সিস্টেমে যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঘন কুয়াশায়ও সহজ হবে ফ্লাইট ওঠানামা। এবং সৌর বিদ্যুৎ প্রকল্পে $২৫ কোটি ঘুষ কেলেঙ্কারি, নিউ ইয়র্কে ভারতীয় ধনকুবের আদানির বিরুদ্ধে অভিযোগ দেয়। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।